হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আমার আজকের ক্লাসটা কিন্তু অন রিকোয়েস্ট, একজনের রিকোয়েস্টেই আমি আজকের ক্লাসটা নিয়ে এসেছি। এই ক্লাসে আমি ড্যাংলিং প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। মিস্টার আবু বকর সিদ্দিক, যিনি আমাকে রিকোয়েস্ট করেছেন একটা ব্যাখ্যামূলক ক্লাসের ড্যাংলিং প্রিপোজিশন নিয়ে। তো আমি তো চাওয়া মাত্র ক্লাসগুলো দিতে পারি না, একটু সময় লাগে, কারণ আমার ভিডিওগুলো অলরেডি সিকোয়েন্সে থাকে একটার পর একটা, ফলে সেই অনুযায়ী ভিডিওগুলো ইউটিউবে আপলোড হয়। তো বেশ কদিন আগেই তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন, তো আজকে আমি সেই ক্লাসটা নিয়ে এসেছি। ড্যাংলিং প্রিপোজিশন। প্রিপোজিশন কি? প্রথমে তো আমাদের জানতে হবে প্রিপোজিশন কি, তারপরে তো ড্যাংলিং এ যাব আমরা। প্রিপোজিশন হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড যেগুলো সেন্টেন্সে নাউন, প্রোনাউন বা নাউন সমগোত্রীয় শব্দের আগে বসে সেই শব্দগুলোর সঙ্গে বাক্যের বাকি শব্দের সম্পর্ক নির্দেশ করে, তারাই হচ্ছে প্রিপোজিশন। এখানে আমি কিছু প্রিপোজিশনের উদাহরণ রেখেছি। দ্য বুক ইজ অন দ্য টেবল। বইটি টেবিলের উপরে আছে। টেবিলটা একটা জায়গা, সেই জায়গার আগে প্রিপোজিশন অন বসলো, আর এই টেবিলটা হয়ে গেল প্রিপোজিশন অনের অবজেক্ট। আই গো টু স্টোর। আমার সাথে স্টোরের কি সম্পর্ক, সেটা কিন্তু প্রিপোজিশন টুটা প্রকাশ করছে। অর্থাৎ কি না, নাউন, প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্টের আগে, নাউন, প্রোনাউন বা নাউন সমগোত্রীয় শব্দের আগে যে শব্দটা বসে বাকি অন্যান্য শব্দের সাথে, বাক্যের বাকি অন্যান্য শব্দের সাথে সেই নাউন, প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্টের সম্পর্কটা প্রকাশ করে, সেটাই হচ্ছে প্রিপোজিশন। এইখানে স্টোরের আগে টুটা বসলো, বসে বাক্যের বাকি অংশের সাথে স্টোরের কি রিলেশন, যে আমি রোজ স্টোরে যাই, সেটাই প্রকাশ করলো। আর এখানে প্রিপোজিশন টু এর অবজেক্ট হলো স্টোর। আই লেফট দ্য ব্যাগ ইন মাই কার। আই লেফট দ্য ব্যাগ ইন মাই কার, অথবা আই লেফট দ্য ব্যাগ ইন দ্য কার। এখানে ব্যাগটা আমি গাড়িতে ফেলে এসেছি, সেটাই আমি বলছি। কোথায় ফেলে এসেছি না, গাড়িতে, একটা জায়গা। সেই জায়গার আগে প্রিপোজিশন ইন বসলো। ইন বসে এই নাউন, প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট, এখানে এটা নাউন কার, এই কারের সাথে বাকি যে সেন্টেন্সের শব্দগুলো তার সম্পর্কটা প্রকাশ করলো, এবং এই ইন প্রিপোজিশনের অবজেক্ট হলো কার। উই ডোন্ট থিঙ্ক অফ হিম। এখানে একটা প্রোনাউনের আগে বসেছে প্রিপোজিশন অফ। প্রিপোজিশন অফ প্রোনাউনের আগে বসে বাক্যের বাকি শব্দের সাথে এই প্রোনাউনের কি সম্পর্ক তা প্রকাশ করছে, এবং প্রোনাউন হিম হয়ে যাচ্ছে প্রিপোজিশন অফ এর অবজেক্ট। হি ইজ গুড অ্যাট টেলিং স্টোরিজ। টেলিং ভার্বাল নাউন, টেল তার সাথে আইএনজি যুক্ত হয়ে বাক্যে নাউন হিসাবে শব্দটা বসছে। যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে বাক্যে নাউনের মতন হয়ে বসে তাকে ভার্বাল নাউনও বলা হয়। হি ইজ গুড অ্যাট টেলিং স্টোরিজ, গল্প বলায় সে দক্ষ। এখানে দেখো এই অ্যাট প্রিপোজিশনের অবজেক্ট হয়ে যাচ্ছে টেলিং, নাউন সমগোত্রীয় একটা শব্দ। তাহলে আমরা দেখছি দুটো জিনিস। এক হচ্ছে প্রিপোজিশন সবসময় নাউন, প্রোনাউন বা নাউন সমগোত্রীয় শব্দের আগে বসে বাক্যে, এবং বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে এই নাউন, প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট শব্দগুলোর কি সম্পর্ক তা নির্দেশ করে। এই হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক কি, প্রিপোজিশনের একটা করে অবজেক্ট থাকছে, পরিষ্কার সেটা। প্রত্যেকটা প্রিপোজিশনের একটা করে অবজেক্ট থাকছে। প্রথম যে প্রিপোজিশন অন, তার অবজেক্ট টেবিল। দ্বিতীয় প্রিপোজিশন টু, তার অবজেক্ট স্টোর। থার্ড ওয়ানের যে অবজেক্ট সেটা হচ্ছে কার। ফোর্থ ওয়ান হিম, এবং একদম শেষেরটা একটা অবজেক্ট, সেটা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট বা ভার্বাল নাউন, সেটা হচ্ছে টেলিং। তো আমরা দেখলাম প্রতিটা প্রিপোজিশনের একটা করে অবজেক্ট থাকে পরিষ্কার। এবার আমরা জানবো ড্যাংলিং প্রিপোজিশন কি। ড্যাংলিং প্রিপোজিশন হচ্ছে সেই সমস্ত প্রিপোজিশন যা বাক্যের শেষে বসে,
ড্যাংলিং প্রিপোজিশন হচ্ছে সেই সমস্ত প্রিপোজিশন যা বাক্যের শেষে বসে। প্রিপোজিশন কিন্তু বাক্যের শেষে বসছে না, তারপরে কিন্তু একটা নাউন, প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট রয়েছে, কিন্তু ড্যাংলিং প্রিপোজিশনের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। এক্ষেত্রে প্রতিটা প্রিপোজিশনই বসবে বাক্যের শেষে, এবং কোনো প্রিপোজিশনেরই, কোনো ড্যাংলিং প্রিপোজিশনেরই ক্লিয়ার অবজেক্ট থাকে না। এই প্রিপোজিশনে যেমন আমরা দেখলাম প্রতিটা প্রিপোজিশনের একটা করে ক্লিয়ার অবজেক্ট রয়েছে, ড্যাংলিং প্রিপোজিশনে কিন্তু কোনো ক্লিয়ার অবজেক্ট থাকে না। তো চলো এখানে কয়েকটা বাংলায় বাক্য আমি লিখে রেখেছি, এগুলো ইংরেজিতে বলবো ড্যাংলিং প্রিপোজিশন ইউজ করে। আমার প্রচুর কাজ, কিন্তু কোথা থেকে শুরু করব জানি না। I have lot of works. আমার প্রচুর কাজ, বাট কিন্তু don't know where to start from। এখানে from হচ্ছে প্রিপোজিশন। আমার অনেক কাজ, কিন্তু জানি না কোথা থেকে শুরু করব। তাহলে আমরা দেখছি ড্যাংলিং প্রিপোজিশন বাক্যের শেষে বসছে এবং এদের কিন্তু কোনো ক্লিয়ার অবজেক্ট নেই। বোঝাচ্ছে একটা অর্থ, কিন্তু এর কোনো ক্লিয়ার অবজেক্ট নেই। এই কারণে ড্যাংলিং প্রিপোজিশনকে ফর্মাল ইংলিশে ব্যবহার করা হয় না। ইংরেজি লেখার সময় ড্যাংলিং প্রিপোজিশন ব্যবহার করা হয় না, কারণ প্রিপোজিশনের যে রুল তা ড্যাংলিং প্রিপোজিশন ফলো করে না। এরা বাক্যে কোনো নাউন, প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্টের আগেও বসে না, এবং এদের কোনো ক্লিয়ার অবজেক্টও থাকে না। শিক্ষক ছাত্রদের জিজ্ঞেস করলেন তারা কিসের দিকে তাকাচ্ছিল। The teacher asked the what they were looking at। শিক্ষক ছাত্রদের জিজ্ঞেস করেছিলেন যে তারা কোন দিকে তাকাচ্ছিল। ক্লাসের শিক্ষক ক্লাস নিচ্ছেন, কিন্তু ছেলেরা জানলা দিয়ে বাইরে তাকাচ্ছে। ক্লাস যখন শেষ হয়েছে তখন শিক্ষক জিজ্ঞেস করলেন যে তারা কোন দিকে তাকাচ্ছিল। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস হোয়াট দে ওয়ার লুকিং অ্যাট। তারা কোন দিকে তাকাচ্ছিল বা তারা কি দেখছিল। এখানে অ্যাট প্রিপোজিশনটা বাক্যের শেষে বসলো, যার কোনো ক্লিয়ার অবজেক্ট নেই, যেটা প্রিপোজিশনের একটা বৈশিষ্ট্য, যে প্রতিটা প্রিপোজিশনেরই একটা করে ক্লিয়ার অবজেক্ট থাকবে। দেখো এখানে প্রতিটা প্রিপোজিশনের একটা করে ক্লিয়ার অবজেক্ট আছে। এখানে টেবল, এখানে স্টোর, এখানে কার, এখানে একটা প্রোনাউন এবং এখানে একটা ভার্বাল নাউন। কিন্তু এই ক্ষেত্রে যে সেন্টেন্স দুটো আমি লিখলাম তাদের কিন্তু কোনো ক্লিয়ার অবজেক্ট নেই। কোন রেস্তোরাঁয় খাবো তা ঠিক করতে পারিনি। শহরে অনেক রেস্তোরাঁ, কিন্তু কোনখানে খাবো সেটা আমি এখনো ঠিক করে উঠতে পারিনি। I could not ঠিক করে ওঠা, ডিসাইড। যেহেতু এখানে মোডাল ভার্ব, হেল্পিং ভার্ব, এখানে মোডাল ভার্বটাই এখানে হেল্পিং ভার্ব, কুড বসেছে পাস্ট ফর্ম, মোডাল ভার্বের পাস্ট ফর্মটা বসেছে, তাই মূল যে ক্রিয়া সিদ্ধান্ত নেওয়া বা ঠিক করে ওঠা তার বেস ফর্মটা আমি এখানে বসাবো। আই কুডন্ট ডিসাইড কোন রেস্টুরেন্ট, which restaurant to
অ্যাট। এখানেও যে সেন্টেন্সটা আমি লিখলাম, আই কুডন্ট ডিসাইড হুইচ রেস্টুরেন্ট টু ইট অ্যাট, দেখো এখানে প্রিপোজিশন অ্যাট একেবারে বাক্যের শেষে বসেছে, ড্যাংলিং প্রিপোজিশন যেভাবে বসে, এবং এই ড্যাংলিং প্রিপোজিশনের কিন্তু কোনো ক্লিয়ার অবজেক্ট নেই। আমি জানি না এই উপহারটি কার জন্য, আমি একটা উপহার দেখতে পাচ্ছি এক জায়গায়, কিন্তু আমি জানি না সেটা কার জন্য আনা হচ্ছে। I don't know who এই উপহারটি, this gift is for, প্রিপোজিশনটা বাক্যের শেষে বসলো। I don't know who this gift is for, বাক্যের শেষে বসলো প্রিপোজিশন ফর, এবং এর কিন্তু কোনো ক্লিয়ার অবজেক্টও নেই। যে কোন অবজেক্টকে এটা সরাসরিভাবে ইন্ডিকেট করছে তার কিন্তু তেমন কোনো স্পষ্টভাবে ধারণা দেওয়া নেই সেন্টেন্সে। আর এই কারণেই ড্যাংলিং প্রিপোজিশনকে ফর্মাল ইংলিশে ব্যবহার করা হয় না। বলার সময় ঠিক আছে, কথা বলার ইংরেজিতে ড্যাংলিং প্রিপোজিশনকে অ্যাকসেপ্ট করা হলেও লেখার সময় বা ফর্মাল ইংলিশে ড্যাংলিং প্রিপোজিশনকে কিন্তু অ্যাভয়েড করা হয়। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও বোর্ডের, তবে তোমাদের সুবিধা হবে। তাহলে মোটামুটি পরিষ্কার হলো ড্যাংলিং প্রিপোজিশন কি। চেষ্টা করবে লেখার সময় ড্যাংলিং প্রিপোজিশন অ্যাভয়েড করা, কারণ ড্যাংলিং প্রিপোজিশন দিয়ে সেন্টেন্স লিখলে কিন্তু সেটা ব্যাকরণগতভাবে ভুল, এবং সেক্ষেত্রে নাম্বার কাটা যেতে পারে। চিঠিপত্র লেখার সময় চেষ্টা করবে ড্যাংলিং প্রিপোজিশন ইউজ না করতে। আর এরপরে আমি আরও একটা ক্লাস নিয়ে আসছি, সেখানে আমি একটা ফ্রেজ লেট অ্যালোন, এই ফ্রেজটার ব্যবহার পরিষ্কারভাবে বিশ্লেষণ করব। অলরেডি একটা ক্লাসে আমি লেট অ্যালোন ফ্রেজটা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি, কিন্তু জাস্ট একটা সেন্টেন্সে। বেশ কয়েকটা ফ্রেজ নিয়ে আলোচনা করছিলাম, যার মধ্যে একটা ছিল লেট অ্যালোন, কিন্তু এইবার আমি আলাদাভাবে লেট অ্যালোন ফ্রেজ দিয়ে ক্লাস তোমাদের সামনে নিয়ে আসব। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।